জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে থেকে ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ব্যাংক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ঢাকায় সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এখানে অর্থ উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের জন্য প্রায় $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা দেবে সহযোগী সংস্থাটি। এই অর্থ বাজেট সহায়তার পাশাপাশি বড় প্রকল্প ও জ্বালানি খাতে ব্যবহার করা হবে। এছাড়া বন্যার পরবর্তী পুনর্গঠন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংক কাজ করবে বলে জানানো হয়। বৈঠক শেষে সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধান জানান, এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পুনরুদ্ধারের এই সময় বিশ্বব্যাংক পাশে থাকবে। This is an important time for the country. I was pleased to hear from the advisor on the plans for structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue. And we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে তারা একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা বিশ্বব্যাংক ও এডিবির কাজ লোডশেডিংয়ের সমস্যা অনেকটাই কেটে গেছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, আসছে দিনগুলোতে লোডশেডিং আরও কমিয়ে আনা হবে। জ্বালানি খাতের সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছে সহায়তা পাওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি খাতে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার সভায় এসব কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি ভোলা গ্যাস ক্ষেত্রের মজুদ নিয়েও কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ক্ষেত্রটি 5 TCF গ্যাস রিজার্ভের যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়। মূলত ভোলা উত্তর গ্যাস ক্ষেত্রটিতে 2 TCS গ্যাসের মজুদ আছে। সরকারের আরও 100টি কূপ খননের লক্ষ্য আছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। এদিকে বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে যে অর্থ পাওয়া যাবে তা থেকেও বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান ফজল করিম খান। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে লিখিত আদেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। গেল 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রয় করে সেগুলো দেখাশোনার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশনা কেন দেয়া হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের শুনানি শেষে দেয়া এই রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সহ গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়। এছাড়া কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
আদালত। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজির করা হয় তাদের। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। শুনানি চলাকালে এই অর্থের উৎস জানতে চায় আদালত। তারা কয়েকটি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল। ওই ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবং এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং সেই মামলায় আজকে দুজনকে এই আদালতে উপস্থাপিত করা হয়। আমরা আদালতে শুনানি করে বলেছি যে এই ব্যাগটা যে তাদেরই ব্যাগ ছিল, এরকম কোনো নমুনা ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছে কিনা, সেটাও তারা বলেছে না, এরকম নমুনা কোনো পাওয়া যায় নাই। এবং তারা যে জব্দ তালিকা দেখিয়েছে, এরা এই জব্দ তালিকার যে সাক্ষী, তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। রাজধানীর যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। বৃহস্পতিবার সকালে সিএমএম আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আসামি হিসেবে আদালতে তোলা হলে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে শাহজাহানপুর থানায় দায়েরকৃত রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মামলায় 2 পুলিশ সদস্যকে 2 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যারা দোষী এবং প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করে মামলা দায়ের করা উচিত। আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়, দিকে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যেসব এলাকায় দেয়া প্রয়োজন সেসব এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণে রয়েছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলে নতুন করে সমস্যা সৃষ্টি হবে, তা সমীচীন নয় বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে হলরুমে জেলা বিএনপির আয়োজিত আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, 71 সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সাথে, আর 24 সালে যুদ্ধ হলো দেশের একটি রাজনৈতিক দলের সাথে। স্বৈরাচারী হাসিনার আমলে দেশে 700-এর বেশি মানুষকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্দোলনে ঠাকুরগাঁওয়ে 4টি শহীদ পরিবার এবং 29 জন আহত সদস্যকে 15 লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়। আমাদের লোকেরকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, সব প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
2001 সালে কাজী জাফরুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে 2014 ও 2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ 2024 সালে নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলী সদস্য। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে আওয়ামী লীগের সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা সহ শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার হয়েছেন। গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মারা গেছেন। গেল রাত 12টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ও আশুলিয়া কাঠগড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় 2,85,00,000 টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও গোয়েন্দা সংস্থা। সকালে দুবাইগামী একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রী লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা। ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তিনি। পরে তিনি দুবাই যাচ্ছিলেন। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে 7,70,000 সৌদি রিয়াল ও 46,000 আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় অর্থ পাচার মামলা দায়ের করা হয়েছে। যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। সকালে রাজধানীর ডেঙ্গু প্রতিরোধে 46টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য উপাত্ত নিয়ে যেসব এলাকায় বিশেষ অভিযানও পরিচালনা করেন ডিএনসিসি। এদিকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচারণা চালাবে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে। যে কোনো জায়গায় কোনো তথ্য থাকলে সেই তথ্য সিটি কর্পোরেশনের দেওয়ার আহ্বান জানানো হয়। এবছর যেহেতু আপনারা জানেন যে এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন, তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। আমরা বিশ্বাস করি যে ডেঙ্গুর যে প্রকোপ কিছুটা বেড়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে এটা আস্তে আস্তে কমে আসবে। এখন যার দেখে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। 4 বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার কমিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ফেডের চেয়ারম্যান জানান, মুদ্রানীতি শিথিল করা হবে কর্মসংস্থান বাড়াতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে। এই মুহূর্তে দেশে মন্দার শঙ্কা নেই বলেও জানান তিনি। এই উদ্দেশ্যকে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হলেও নিম্নমুখী যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিশ্লেষকরা বলছেন শতভাগ সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে ফেড। তবে অর্থনীতিবিদরা বলছেন পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে নতুন প্রেসিডেন্টের ওপর।
শেষ করছে এখন চারদিক এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।